হাসিনার সংবাদ সম্মেলন ইস্যুতে দিল্লির ভূমিকায় ক্ষুব্ধ ঢাকা। ভারতের ডাবল গেম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কবার্তা। হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধ না হলে ভারতের সাথে ক্ষতিগ্রস্ত হবে সম্পর্ক। দেশটির হাই কমিশনারকে তলবের দাবি এনসিপির। 20 অগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, ভোটার তালিকা প্রকাশ করল ইসি। বসছে সংসদের বিশেষ অধিবেশন। সেপ্টেম্বরের শুরুতে দেশজুড়ে বিরোধী দলের লং মার্চ, 5 মাসে ব্যর্থ সরকার, অভিযোগ 11 দলের নেতাদের। শেয়ার কেলেঙ্কারি মামলায় আসামি হচ্ছেন সাকিব। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগকে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের। এবং লটারির মাধ্যমেই প্রথম শ্রেণীতে ভর্তি, পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার, শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি। আপনাদের সবাইকে আমন্ত্রণ। চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন AKS সংবাদ শিরোনামগুলো। সাথে রয়েছে আমরা দুজন, আমি রহমান রাশেদ এবং আমি ইশরাত জাহান। জুলাই হত্যায় দণ্ডিত শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয় প্রচণ্ড ক্ষুব্ধ বাংলাদেশ। ঢাকার সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের এমন আচরণকে ডাবল গেম বলছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার প্ররোচনা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত। মোর্শেদ হাসিব বিস্তারিত জানাবেন। দিল্লিতে সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপন্ডেন্স ক্লাব FCCর আয়োজনে সাজাপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা সংবাদ সম্মেলন, যেখানে জুলাই অভ্যুত্থানে নিজেদের অপরাধ আর গণহত্যা পাশ কাটিয়ে উল্টো বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টায় মরিয়া ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের। বাংলাদেশের হুঁশিয়ারির পরও দণ্ডিত আসামিকে এমন সুযোগ দেয় দিল্লির উপর ক্ষুব্ধ ঢাকা। সাফ জানিয়ে দিয়েছে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পরনির্ভরশীল রাষ্ট্র থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। এই দেশ আর কখনোই অনুগত রাষ্ট্র হবে না। বিশ্লেষকদের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ট্রাম্প কার্ড হিসেবে জিয়ে রাখার পাশাপাশি বিএনপির সাথে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার এই দ্বিমুখী নীতি মূলত দিল্লির সুদূরপ্রসারী চাল। আমার বিবেচনায় ভারত একটা ডাবল গেম খেলছে বিএনপি সরকারের সঙ্গে। তারা একদিকে বলছে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, অন্যদিকে তারা শেখ হাসিনাকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছে। ওখানেই আছেন, তাদের সহযোগিতা বা তাদের সমর্থন ছাড়া তো এটা সম্ভব নয়। তো কাজে দুটো মেসেজই আসছে। বাংলাদেশ যেভাবে ভারতের সাথে সম্পর্ক সম্মানজনক, মর্যাদাপূর্ণ এবং সমতাভিত্তিক সম্পর্ক চায়, সেই জায়গাতেই তাদেরকে এখন বোধহয় চিন্তা করার সুযোগটা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার প্ররোচনা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও স্থিতিশীলতাকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলতে চাইছে দিল্লি। কোনো বাইরের দেশই অন্য দেশে রাজনৈতিক শক্তিকে প্রতিষ্ঠিত করতে পারে না, এটা হয় না। ভবিষ্যতে বাংলাদেশ এবং দিল্লির সম্পর্ক স্বাভাবিক করার যে একটা আলাপ আলোচনা হচ্ছিল, এটা আরো জটিল হবে এবং এটা আরো খানিকটা চড়াই উৎসাহের মধ্য দিয়ে যাবে। কারণ আমার মনে হয় না যে এটাই শেখ হাসিনার শেষ পাবলিকলি আসা। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক মেরুকরণ রয়েছে তা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে ভারত। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এদিকে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ভারতকে এখনই সিদ্ধান্ত নিতে হবে ফ্যাসিবাদদের সাথে থাকবে নাকি বাংলাদেশের জনগণের সাথে থাকবে। তিনি আরো বলেন, এই মুহূর্তে ভারতে হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধ না হলে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। জুলাই গণহত্যায় সাজাপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনে কথা বলার পর ঢাকায় প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, আওয়ামী লীগ নিজেদের আমলে হওয়া গুম ও বিচার বহির্ভূত হত্যার খবর লুকাতে পুরনো জঙ্গিবাদের তত্ত্ব নিয়ে হাজির হয়েছিল দিল্লিতে। তাদের খুন, গুম, তাদের এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যখন যে সময় তারা করেছেন, সেগুলো যখন ঢাকার একটা সময় হয়েছে, তখন সেগুলো ঢাকার জন্য তারা এক্সট্রিমিজম নিয়ে এসছেন, জঙ্গিবাদ নিয়ে এসছেন। এই জঙ্গিবাদের তত্ত্বটা আওয়ামী লীগের পুরনো নোংরা পলিটিক্স। অত্যন্ত
হাস্যকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে যখন চৌধুরী আলমকে গুম করেছিল, যখন ইলিয়াস আলীকে গুম করেছিল, যখন সুমনকে গুম করেছিল এবং তাদের মতো বহু লোককে গুম করেছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? হেলিকপ্টার দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছিল অগস্ট মাসে, তখন মানবাধিকার কোথায় ছিল? প্রতিমন্ত্রী সরাসরি বলেন, ভারতকে এখনই সিদ্ধান্ত নিতে হবে ফ্যাসিবাদের সাথে থাকবে নাকি বাংলাদেশের জনগণের সাথে থাকবে। স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। জুলাই যোদ্ধাদের কে আহত করে, যেটা জুলাই যোদ্ধাদের পরিবারদেরকে আহত করে, যেটা বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে আঘাত করে, যেটা বাংলাদেশের 17 কোটি গণতন্ত্রকামী মানুষ যারা যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে আহত করে। সেই জায়গাটায় ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে এবং দে হ্যাভ টু মেক এ ভেরি ইন্টেলিজেন্ট ডিসিশন হোয়াট দে ওয়ান্ট টু ডু ইন দ্য ফিউচার। ভিন্ন এক প্রশ্ন জবাবে প্রতিমন্ত্রী জানান, ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কিনা নির্ভর করছে তার শিডিউলের উপর। মাননীয় প্রধানমন্ত্রী সেটা অংশগ্রহণ করবে কিনা সেটা ওনার ব্যস্ততা, ওনার সময় এবং ওনার সময় উনি বলে দিবে এবং সিদ্ধান্তটা ওনার নিতে হবে, যে ওনার শিডিউলের উপর ডিপেন্ড করবে উনি যেতে পারবেন কি পারবেন না। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ভারত ব্রিফিং করতে দিয়ে বাংলাদেশের ন্যায় বিচারের আকাঙ্ক্ষার প্রতি তীব্র অসম্মান দেখিয়েছে। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে কথা বলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তিনি আরও বলেছেন, পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। ভারতীয় হাইকমিশনারকে তলবেরও দাবি জানান এই এনসিপি নেতা। মন্তব্য করেন, হাসিনার প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান যোগ দিয়ে প্রমাণ করেছেন গণহত্যার সাথে তিনি জড়িত। হাসিনা ইস্যুতে সরকারকে আরও তৎপর থাকার তাগিদও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। আমরা এই যে ব্রিফিংটা হলো, এটাকে শুধুমাত্র শেখ হাসিনার বা আওয়ামী লীগের একটা ব্রিফিং হিসেবে দেখছি না। আমরা স্পষ্টতই এটাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক ধরনের হুমকি স্বরূপ দেখছি। ভারতের যিনি হাইকমিশনার বাংলাদেশে আছেন, দীনেশ ত্রিবেদী, সরকার তাকে তলব করবে এবং তাকে যেন এই ঘটনার জন্য অফিসিয়ালি সতর্ক বার্তা প্রদান করা হয়, এটা আমরা সরকারের কাছে দাবি করছি। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে রাজনীতি করার সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অপমান বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি অভিযোগ করেন, ভারতের এমন উদ্যোগ দুই দেশের আস্থার অবমাননা। তাকে ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল রেসপেক্ট, এটা সম্পূর্ণর উপর এটি একটি হস্তক্ষেপ বলে আমরা মনে করি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। কে হচ্ছেন 23তম রাষ্ট্রপতি, যার ভোট আগামী 20 আগস্ট। 13ই আগস্ট মনোনয়ন দাখিল, 16 তারিখ যাচাই বাছাই এবং 18ই আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলে এই সব তথ্য জানিয়েছে ইসি। এবং রাতে প্রকাশ করা হয়েছে 349 সংসদ সদস্যের ভোটার তালিকা। এদিকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। 29.74%। সংবিধান অনুযায়ী জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন দেশের রাষ্ট্রপতি, আর এ নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা। গেল 24 জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর এই দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচিত করতে হবে দেশের 23তম রাষ্ট্রপতি। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে ভোট হবে 20 আগস্ট। নির্বাচনকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13ই আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16ই আগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 অগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 অগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। উত্তর দেই না আপনাদের। এখন ভোট গ্রহণের বিভিন্ন প্রশাসনিক কাজ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। আমরা ভোটার তালিকা পেয়েছি, ভোটার তালিকা এবং শিডিউলটা আমরা রেডি করে আপনাদের শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর আছে সেটুকু আমরা সম্পন্ন করব। গেল 15 জুলাই শেষ হয় বাজেট অধিবেশন। একটি অধিবেশন শেষ হবার পরবর্তী 60 দিনের মধ্যে সংসদের আরেকটি অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। ফলে নির্ধারিত সময়ের অনেক আগেই বসতে যাচ্ছে আগামী সংসদ অধিবেশন, যেখানে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। অধিবেশন তো ডাকতেই হবে, যেটা ধরেন 1-2 দিন আগে হতে পারে অথবা ওই দিনও হতে পারে বিশেষ প্রয়োজনে। এদিকে বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন, যেখানে ভোটার 349 জন সংসদ সদস্য। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকট, আইন শৃঙ্খলার অবনতি এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে 11 দল। 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ দিয়ে শুরু হবে কর্মসূচি। রাজধানীতে এক সমাবেশে জোটের নেতারা বলেছেন, সরকার 5 মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে 11 দলীয় ঐক্যের প্রতিবাদ কর্মসূচি। রাজধানীর পল্টনে মুক্তাঙ্গনে সমাবেশে নেতারা অভিযোগ করেন, দেশের মানুষ নানা সংকটে দিশেহারা। বলেন, দ্রুত এসব সমাধান না হলে জনগণ সরকারকে উপযুক্ত জবাব দেবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেই দিশেহারা বাংলাদেশ, তেল বিদ্যুৎ গ্যাসের অভাবে যেই দিশেহারা বাংলাদেশ, বিএনপি সরকার তেল গ্যাসের জ্বালানির এই অংশ নিজস্ব বলয়ের ভিতর থেকে নিয়ন্ত্রণ করে, মালিকানা নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে আর একটা জ্বালানি ঝুঁকিতে ফেলছে। কর্মসূচিতে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার গত 5 মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অভিযোগ করেন, যারা গণভোটের রায় মানে না তারা জনগণের অধিকারও পূরণ করতে পারবে না। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দেন নতুন কর্মসূচির। জানান, আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ শুরু হবে। এরপর রংপুর, সিলেট ও খুলনা হয়ে আগামী 14 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। 19 সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা রংপুর পৌঁছবো ইনশাআল্লাহ। 10 অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে যশোর, কুষ্টিয়া হয়ে ইনশাআল্লাহ আবার আমরা ঢাকায় ফিরব। 1 লং মার্চ। 24 অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে। সমাবেশ শেষে সচিবালয়ের সামনে অবস্থান নেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা, কিন্তু পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। আবির হোসেন, চ্যানেল 24। শেয়ার কেলেঙ্কারি মামলার আসামি হচ্ছেন সাকিব আল হাসান। তদন্ত শেষ করেছে দুদক। যে কোনো দিন আদালতে দাখিল করা হবে চার্জশিট। আর সেতুর টোল আদায়ের নামে শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে 309 কোটি টাকা আত্মসাতের মামলায় নথিপত্র তলব করে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 16 বছরের শাসনামলের দুর্নীতির ফিরিস্তি জমা পড়েছে দুদকে। এসব নিয়ে কাজ করছে সংস্থাটির একাধিক টিম। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের অর্থ আত্মসাৎ মামলার নথিপত্র তলব করে সড়ক বিভাগের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। মামলায় বলা হয়, টোল আদায়ের নামে 309 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আমির হোসেন আমু সহ 17 জনকে আসামি করা হয়েছে। টোল আদায়ের নামে পরিষদ যোগসাজশ অর্থ আত্মসাতের একটা অভিযোগ ছিল। সেই অভিযোগে মামলা হয়েছিল গত বছর। সেই মামলার তদন্ত চলছে। এই মামলায় সম্ভবত
17 জন আসামি ছিলেন। এদিকে ক্রিকেটার ও মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে শেয়ার বাজার কারসাজির মাধ্যমে 256 কোটি টাকা আত্মসাতের মামলার তদন্ত শেষ। নতুন কমিশন এলে অনুমোদন সাপেক্ষে আদালতে চার্জশিট দাখিল করা হবে। শেয়ার বাজার কারসাজি এবং অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব সহ মোট 15 জনের বিরুদ্ধে 256 কোটি টাকা আত্মসাতের একটি মামলা হয়েছিল দুদক এই মামলায় তদন্ত করছে। তদন্ত শেষে আমরা আশা করছি তদন্ত কর্মকর্তা খুব শীঘ্রই চার্জশিট দাখিল করবে। এছাড়া সাকিবের বিরুদ্ধে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। রাজনীতির ময়দানে অন্যতম আলোচিত ও নবীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে দলটির আহ্বায়ক দিলেন 10 বছরের মধ্যে সরকার গঠনের সক্ষমতা অর্জনের বার্তা। এবং জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার প্রশ্নে ঐক্য থাকলেও কোনো দলের ঐতিহাসিক দায় নেবে না এনসিপি। জুমাতুল বিদার রিপোর্ট। রাজনীতির ময়দানে অন্যতম আলোচিত ও নবীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। বিভক্তির বদলে ঐক্যের ডাক দিয়ে অভ্যুত্থানের 7 মাসের মাথায় জন্ম নেয়া দলটির গঠন নিয়ে রয়েছে নানা প্রশ্ন। আজকে আমার একটা বিরল সুযোগ এসেছে। তবে সব প্রশ্ন উড়িয়ে দিয়ে রাজপথে সংগ্রামের 1 বছরেই জাতীয় সংসদে জায়গা করে নিয়েছে 6 এনসিপি নেতা। রাজনীতির মাঠে বাধা পেরিয়ে দলটির নেতারা এগিয়ে যেতে চান বহুদূর। অবশ্যই নতুন দল অনিবার্য ছিল, বরং নতুন দল হওয়ার ফলেই পুরনো দলগুলো একটা চাপে পড়েছে। চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক দিলেন 10 বছরের মধ্যে সরকার গঠনের সক্ষমতা অর্জনের বার্তাও। 10 বছর আমরা এটাকে একটা টার্গেট ধরেছি যে 10 বছরের মধ্যে আমরা চাই যে এটা শুধু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা এবং আমাদের গণ অভ্যুত্থানের যেই আমাদের দাবিগুলো সেগুলো বাস্তবায়ন করা। জামায়াতে ইসলামীর সাথে জোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংস্কার প্রশ্নে ঐক্য থাকলেও কোনো দলের ঐতিহাসিক দায় এনসিপির নয়। স্বাধীনতা বিরোধী বা এগুলার এই দায় কেন এনসিপির পূর্ববর্তীরা? আপনি কারোর সাথে জোট করলে কি তার সকল দায় আপনি নেবেন? বিষয়টা এরকম না যে আমরা জামাতের সকল বিষয়কে সাবস্ক্রাইব করি বা জামাত আমাদের সকল বিষয় সাবস্ক্রাইব করে। আদর্শিকভাবে আমরা আলাদা এবং আমরা অনেকগুলো কর্মসূচি অনেকগুলো পলিসিতেও আমরা আলাদা। তো জোট তৈরি হয়েছিল একটা রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে। ওই বাস্তবতা যতক্ষণ থাকবে ততক্ষণই জোট থাকবে। যখন মনে হবে যে না এখন আর ওই বাস্তবতা নাই, তখন জোট থাকবে না। বিভিন্ন দেশের সাথে চুক্তি নিয়েও এনসিপির অবস্থান পরিষ্কার করেন নাহিদ। ঢালাওভাবে চুক্তির বিরোধিতা না করে গুরুত্ব দিলেন আন্তর্জাতিক ভারসাম্যপূর্ণ কূটনীতি ও জাতীয় স্বার্থকে। কিছু ভূ রাজনৈতিক বাস্তবতা আছে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিষয় আছে। তো সবগুলা বিবেচনা রেখে আমাদের মার্কিন চুক্তি নিয়ে কথা বলতে হবে এবং আন্তর্জাতিক যেই ভারসাম্যপূর্ণ কূটনীতির কথা আমরা বলি সেইখানে আমাদের সার্বভৌমত্বটাকে অটুট রেখেই সবার সাথে সম্পর্ক রাখতে হবে এবং আমাদের জাতীয় স্বার্থ যেখানে সবচেয়ে বেশি সেটা আদায় করতে হবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।